চীনের রঙ্গ লিখেছেন ইন্দ্র মিত্র। ডাইং ক্লিনিং এর একজন চীনে মালিক নিয়ে একটি গল্প আছে। অকুস্থল চীনের একটি শহর। গল্পটি বলার আগে দুটি তথ্য উল্লেখযোগ্য। তখন চীন জাপান যুদ্ধ হচ্ছে। চীনের তুলনায় জাপানের জনসংখ্যা নগণ্য। ডাইং ক্লিনিং এর চীনে মালিকের একজন মার্কিন খদ্দের তখন চীন দেশের বাসিন্দা। প্রায় তিনি ডাইং ক্লিনিং এর আসনে চীনে মালিককে যুদ্ধের খবরাখবর দিয়ে যান। একদিন তিনি এসে মালিককে বললেন, কালকে যুদ্ধে 100 চীনে মারা গেছেন আর 5 জন জাপানি মারা গেছেন। চীনে মালিক তখন ইস্ত্রি করছিলেন। ইস্ত্রি করতে করতেই তিনি বললেন, ভালো খবর। 2-1 দিন বাদে মার্কিন ভদ্রলোক আবার এলেন, খবর দিলেন কালকের যুদ্ধে 1,500 চীনে মারা গেছে আর 50 জন জাপানি মারা গেছেন। চীনে মালিক বললেন, সুখবর। কয়েকদিন বাদে আবার এলেন মার্কিন ভদ্রলোক, বললেন কালকের যুদ্ধে 10,000 চীনে মারা গেছেন আরো 200 জাপানি মারা। চীনে মালিক বললেন, ভালো খবর, খুব ভালো খবর। মার্কিন ভদ্রলোক অগাধ জলে, এত চীনে মারা যাচ্ছেন, চীনে মালিকের পক্ষে ভালো খবর কোথায়? মার্কিন ভদ্রলোক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এত চীনে মারা যাচ্ছেন, আপনি তবু কি হিসাবে ভালো খবর বলছেন? চীনে মালিক এসে বললেন, বুঝতে পারছেন না? এইভাবে চললে শীঘ্রই দেখবেন পৃথিবীতে আর কোনো জাপানি থাকবে না। একজন চীনেম্যান নিউ ইয়র্কে এসেছেন। ইতিপূর্বে তিনি কখনো নিউ ইয়র্কে আসেননি। তিনি বারবার শুনেছেন যে মার্কিন মেয়েরা দারুণ উড়নচণ্ডী। 3 তলার বারান্দায় একদিন একজোড়া মার্কিন স্বামী স্ত্রী ঝগড়া করছিলেন। ঝগড়া করতে করতে অবস্থা চরমে উঠল। স্ত্রীর সঙ্গে স্বামী পারবেন কেন? স্বামীকে তুলে স্ত্রী 3তলা থেকে নিচে ফেলে দেন। স্বামী পড়লেন একটা ডাস্টবিনের মধ্যে, পড়তে অজ্ঞান। একটু পরে গল্পে চীনেম্যান এলেন অকুস্থলে। ডাস্টবিনের মধ্যে অজ্ঞান মার্কিন ভদ্রলোককে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। খানিকক্ষণ দেখে চীনেম্যান আপন মনে বিড়বিড় করে বললেন, শুনেছিলাম মার্কিন মেয়েরা দারুণ উড়নচণ্ডী। কথাটি দেখছি অক্ষরে অক্ষরে সত্যি। এই সাহেব দিয়ে আরো অন্তত 10 বছর কাজ চালিয়ে নেওয়া যেত। চীনেম্যান হলেও দুটি গল্পই মার্কিন রঙ্গ, একটি চীনের রঙ্গ নয়। চীনের রঙের স্বাদ গন্ধ আলাদা। পাশ্চাত্য রঙ্গ কৌতুকের সঙ্গে আমাদের যত চেনা জানা আছে, আমার ধারণা চীনের রঙ্গ কৌতুকের সঙ্গে আমাদের এত চেনা জানা নেই। পাশ্চাত্যের রঙ্গ কৌতুকের সঙ্গে চীনের রঙ্গ কৌতুকের পার্থক্য হচ্ছে, একজন পণ্ডিত চীনে নতুন যুগ আরম্ভ হওয়ার আগে মন্তব্য করেছিলেন এটা। চীন রঙ্গের নমুনার পালা আরম্ভ করার আগে আমার মনে হয় ভূমিকা হিসাবে একবার চীনের ইতিহাসের উপরে চোখ বুলিয়ে দেখা ভালো। চীনের অধিবাসীদের আদি বসতি ছিল পিত নদীর অববাহিকায়। পণ্ডিতদের অনুমান 1994 থেকে 1523 খ্রিস্টাব্দে সিসা রাজবংশ চীনে প্রথম রাজত্ব করেছেন। আনুমানিক 1523 থেকে 1028 খ্রিস্টাব্দে চীনে রাজত্ব করেছেন শাং রাজবংশ। এই রাজবংশের আমলে চীনের রেশম শিল্প সমৃদ্ধ হয়। তারপর বহুকাল আগে অনেক পণ্ডিতের মতে চীনের রেশম শিল্পের অস্তিত্ব ছিল। রেশম শিল্পের প্রথম আবিষ্কারক চীন। আনুমানিক 1027 থেকে 256 খ্রিস্টাব্দ পূর্বে চীনে রাজত্ব করেছে চাও রাজবংশ। 221 থেকে 206 খ্রিস্টাব্দ পূর্বে চীনে রাজত্ব করেছে চীন রাজবংশ। এই রাজবংশের নামে দেশের নাম চীন হয়েছে। চীন বংশের রাজত্বকালে চীন প্রথম অখণ্ড সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছে। এই দেশের প্রথম সম্রাট ছিন শি
করেছেন এবং তার আমলেই চীনের মহাপ্রাচীরের নির্মাণ আরম্ভ হয়েছে। চীন রাজবংশের পর প্রায় 400 বছর 220 খ্রিস্টাব্দ পর্যন্ত চীনে রাজত্ব করেছে হান বংশ। এই সময় দেশের প্রভূত উন্নতি হয়েছে। আজ থেকে কাগজ নির্মাণ শিল্প সুন্দর অতীতে চীন দেশে গড়ে উঠেছে। অনেক পণ্ডিতের মতে আনুমানিক 105 খ্রিস্টাব্দে উৎসাহী লুন চীন দেশে সর্বপ্রথম কাগজ প্রস্তুত করেছেন। হান বংশের রাজত্বের পর প্রায় 350 বছর চীনের ইতিহাস বহুল অংশে রাষ্ট্রীয় অনৈক্য ও নিরন্তর যুদ্ধের ইতিহাস। কিন্তু ওই সময়ে চীনে সুপ্রতিষ্ঠিত হয়েছে বৌদ্ধ ধর্ম, শিল্প ও বিজ্ঞান চর্চার যথেষ্ট উন্নতি হয়েছে। 581 থেকে 618 খ্রিস্টাব্দে চীনে রাজত্ব করেছে সুই বংশ। 618 থেকে 906 খ্রিস্টাব্দে রাজত্ব করেছে তাং বংশ। এই সময়ে চীন আবার একত্রিত হয়েছে। তাং বংশের আমলে চীন সম্ভবত 9ম শতাব্দীতে বারুদ আবিষ্কার করে। অনেকের মতে চীনেই প্রথম বারুদ ব্যবহৃত হয়েছে। 907 থেকে 960 খ্রিস্টাব্দে চীনে প্রঞ্চ রাজবংশের যুগ। রাষ্ট্রীয় ঐক্য আবার ভেঙে গেলে আবার নৈরাজ্যের যুগ। কিন্তু এই নৈরাজ্যের মধ্যে চীনে পুস্তক মুদ্রণ ও পুস্তক প্রচার আরম্ভ হয়। 960 খ্রিস্টাব্দ থেকে প্রায় 300 বছরে চীনে রাজত্ব করেছে শুঙ্গ বংশ। এই সময়ে চীন সাম্রাজ্যে আবার প্রতিষ্ঠিত হয়েছে। শুঙ্গ বংশের সম্রাট জেন শুয়ের আমলে পিশেং 1041 থেকে 49 খ্রিস্টাব্দের কথা মুদ্রণ বিদ্যা পরিবর্তনীয় ছাপার হরফ মুদ্রণ আবিষ্কার করেন। তিনি কাদা ও আঠার টাইপ ব্যবহার করেছেন এবং কাঠের টাইপ দিয়েও পরীক্ষা চালিয়েছেন। কারো কারো মতে 868 খ্রিস্টাব্দে চীনে সর্বপ্রথম গ্রন্থ মুদ্রিত হয়েছে। এ বিষয়ে কোনো সংশয় নেই যে ইউরোপের বহুকাল আগে চীন মুদ্রবিদ্যার উদ্ভাবক। 13শ শতাব্দীতে চেঙ্গিস খাঁ চীন আক্রমণ করেছেন। উত্তর ও পশ্চিম চীনে আধিপত্য স্থাপন করেছেন। কুবলাই খাঁ বিখ্যাত মঙ্গল সম্রাট চেঙ্গিস খাঁর পৌত্র। তার ভ্রাতা মাঙ্গুর রাজত্বকালে তিনি মঙ্গল অধিকৃত চীনের উত্তরাংশের শাসনকর্তা ছিলেন। বহুদিন পর্যন্ত লুবাই খাঁ চীনের দক্ষিণাঞ্চলের অধিকার করতে পারেননি। 1252 থেকে 54 খ্রিস্টাব্দে তিনি 1 লক্ষ সৈন্য নিয়ে দুর্গ তুষারাচ্ছন্ন পর্বতমালা পার হয়ে চীনের দক্ষিণে এসেছেন। প্রায় সমগ্র চীন অধিকার করেছেন। 80,000 সৈন্য বিশিষ্ট হয়েছে এই অভিযান। ইতিহাসে এমন সার্থক দুঃসাহসিক অভিযান তুলনা বিরল। ভ্রাতা মাঙ্গুর মৃত্যুর পর কুবলাই সাম্রাজ্যের অধীশ্বর হয়েছেন। 1260 খ্রিস্টাব্দের কথা। চীন রাজবংশের সাম্রাজ্যের স্বল্প অংশ তখনও স্বাধীন ছিল। সেটুকু অধিকার করে তিনি সমগ্র চীনে মঙ্গল আধিপত্য স্থাপন করেন। বালগা নদীর তীর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত কুবাইয়ের সাম্রাজ্য। জনসংখ্যা হিসাবে কুবাইয়ের সাম্রাজ্য সেকালে পৃথিবীর বৃহত্তম সাম্রাজ্য। কুবাই তিব্বত লামার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছেন। লামাকে তিব্বতের অধীশ্বর করেছেন। এ থেকেই দালাই লামা পদের উদ্ভব হয়েছে।
কুবলাই চীনের সভ্যতায় আকৃষ্ট হয়েছেন, বহু অংশে চীনের সভ্যতা গ্রহণ করেছেন। কুবলাই চীনের সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। কুবলাই মারা গেছেন 1294 খ্রিস্টাব্দে। চীনে মঙ্গল বংশ রাজত্ব করেছে 1368 খ্রিস্টাব্দ পর্যন্ত। বহু বিপর্যয়ের পর চীন 1368 থেকে 1644 খ্রিস্টাব্দে রাজত্ব করছে মিং রাজবংশ। রাজধানী হয়েছে নানকিং। মিং বংশের রাজত্বকালে চীনে সংস্কৃতি বিদেশি প্রভাব থেকে মুক্ত রাখার উদ্যম বিশেষভাবে উল্লেখযোগ্য। মিং বংশের রাজত্বের অবসানের পর উত্তর পূর্ব দিকের উপজাতিরা চীনে এসেছে, স্থাপন করেছে মাঞ্চু রাজবংশ। এই রাজবংশের রাজত্ব করেছে 1944 খ্রিস্টাব্দ থেকে কিঞ্চিত 250 বছর। বিদেশি হলেও এরা পরবর্তীকালে চীনের সংস্কৃতি বহু অংশ গ্রহণ করেছে। মাঞ্চুদের আমলে তিব্বত, মাঞ্চুরিয়া ও মঙ্গোলিয়া চীনের সঙ্গে যুক্ত হয়েছে। ব্রিটিশের অবাধে বাণিজ্য বৃদ্ধি ও জবরদস্তি আফিম আমদানি নীতির ফলে 1839 থেকে 42 খ্রিস্টাব্দে বিখ্যাত আফিম যুদ্ধ হয়েছে। যুদ্ধে চীন পরাস্ত হয়। বিদেশিদের সুবিধাজনক শর্ত মেনে নিতে চীন বাধ্য হয়। 1856 থেকে 60 খ্রিস্টাব্দে ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে আবার চীনের যুদ্ধ হয়েছে। আবার চীন পরাস্ত হয়েছে। মাঞ্চু বংশের রাজত্বের শেষ ভাগে স্বামী বিবেকানন্দ কয়েকদিনের জন্য চীনে গিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে 10 জুলাই আলসিঙ্গা ও কয়েকজন মাদ্রাজি বন্ধুকে ইংরেজিতে একখানা চিঠি লিখেছিলেন। চিঠিখানা থেকে অংশবিশেষের বাংলা অনুবাদ করছি। তারপর হংকং, সিঙ্গাপুর মালয় উপদ্বীপের অন্তর্গত হলেও সেখান থেকে মনে হয় যেন চীনে এসেছি। চীনের ভাব সেখানে এতই প্রবল, সকল মজুরের কাজ, সকল ব্যবসা বাণিজ্য বোধ হয় তাদেরই হাতে। আর হংকং তো খাঁটি চীন। থাই জাহাজ কিনারায় নোঙর করে অমনি শত শত চীনে নৌকা এসে ভাঙ্গায় নিয়ে যাওয়ার জন্য তোমার ঘরে ফিরবে। ওই নৌকাগুলো একটু নতুন রকমের, প্রত্যেকটিতে 2টি করে হাল। মাঝিরা সপরিবারে নৌকাতে বসবাস করে। প্রায় দেখা যায় মাঝির স্ত্রীর হালে বসে থাকে, একটি হাল 2 হাতে দিয়ে ও অপর হাল 1 পা দিয়ে চালায়। আর দেখা যায় 90% জনের পিঠে একটি কচি ছেলে এরূপ ভাবে একটি থলির মধ্যে জিনিস রাখে বাঁধা থাকে, যাতে সে হাত পা অনায়াসে ফেলতে পারে। চীনে খোকা যেমন মায়ের পিঠে সম্পূর্ণ শান্তভাবে ঝুলে আছে, আর ওদিকে মা তখন তার সব শক্তি প্রয়োগ করে নৌকা চালাচ্ছেন। তখন ভারী ভারী বোঝা ঠেলছেন, অথবা অদ্ভুত তৎপরতার সঙ্গে এক নৌকা থেকে অপর নৌকায় লাফিয়ে যাচ্ছেন। এক বড় মজার দৃশ্য। আর এত নৌকা ও স্টিমার লঞ্চ ভিড় করে ক্রমাগত আসছে যাচ্ছে। প্রতি মুহূর্তে চীনে খোকার টিকি সমতে ছোট মাথাটি একবারে গুড়ি হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। খোকার কিন্তু সেদিকে খেয়ালই নেই। তার পক্ষে এই মহাব্যস্ত কর্মজীবনের কোনো আকর্ষণ নেই। তার পাগলের মতো ব্যস্ত মা মাঝে মাঝে তাকে 2 হাত 2-1 চালের পিঠে দিচ্ছেন। সে তখন তার গঠনতন্ত্র জেনেই সন্তুষ্ট। চীনে খোকা একটি রীতিমতো দার্শনিক। যখন ভারতীয় শিশু হামাগুড়ি দিতেও অক্ষম, এমন বয়সে সে স্থিরভাবে কাজ করতে পারে।
সে বিশেষ রূপে প্রয়োজনীয়তার দর্শন শিখেছে। চীন ও ভারতবাসী যে মমিতে পরিণত প্রায় এক প্রাণহীন সভ্যতার স্তরে আটকে পড়েছে, অতি দারিদ্র তার অন্যতম কারণ। সাধারণ হিন্দু বা চীনবাসীর পক্ষে তার প্রত্যহিক অভাব এতই ভয়ানক যে তাকে আর কিছুই ভাবার অবসর দেয় না। হংকং অতি সুন্দর শহর, পাহাড়ের ঢালুর উপর নির্মিত, ঠান্ডা। পাহাড়ের উপরে প্রায় খাড়াভাবে ট্রাম লাইন দিয়েছে। তারের দড়ির সংযোগ এবং বাষ্পীয় বলে ট্রামগুলো উপরে টেনে নিয়ে যাওয়া হয়। আমরা হংকংয়ে 3 দিন ছিলাম। সেখান থেকে ক্যান্টন দেখতে গিয়েছিলাম। হংকং থেকে একটি নদী ধরে 80 মাইল উজিয়ে ক্যান্টনে যেতে হয়। নদীটি এত চওড়া যে খুব বড় বড় জাহাজ পর্যন্ত যেতে পারে। অনেকগুলো চীনে জাহাজ হংকং ও ক্যান্টনের মধ্যে যাতায়াত করে। আমরা বিকেলে একখানি জাহাজে চড়ে পরের দিন প্রাতে ক্যান্টিনে পৌঁছলাম। প্রাণের ক্ষুধা, স্বতঃস্ফূর্ত কর্মব্যস্ততা মিলে এখানে কি হইচই, নৌকার ভিড়ই বা কি, জল যেন ছেয়ে ফেলছে। শুধু মাল ও যাত্রী নিয়ে যাবার নৌকা নয়, হাজার হাজার নৌকা রয়েছে গৃহের মতো বসবাসযোগী। তাদের মধ্যে অনেকগুলো অতি সুন্দর, অতি বৃহৎ। বাস্তবিক সেগুলো দোতলা, তেতলা বাড়ির মতো। চারদিকে বারান্দা রয়েছে, মধ্যে রয়েছে রাস্তা, মধ্যে দিয়ে রাস্তা গেছে, কিন্তু সব জলে ভাসছে। আমরা যেখানে নামলাম সেই জায়গাটুকু চীন গার্মেন্টস বৈদেশিকদের বাস করবার জন্য দিয়েছে। এর চতুর্দিকে নদীর উভয় পাশে অনেক মাইল জুড়ে এক বৃহৎ শহর অবস্থিত। এখানে অগণিত মানুষ বাস করে। চীন সংগ্রামে একজন আরেকজনকে ঠেলে ফেলে চলেছে। প্রাণে প্রাণে জীবন সংগ্রামে জয়ী হবার চেষ্টা করছে। মহাকলরব, মহাব্যস্ততা। কিন্তু এখানকার অধিবাসীর সংখ্যা যতই হোক, এখানকার কর্মপ্রবণতা যতই হোক, এর মতো ময়লা শহর আমি দেখিনি। তবে ভারতবর্ষের কোনো শহরকে যেভাবে হিসেবে আবর্জনাপূর্ণ বলে, সেই হিসাবে বলছি না চীনের তো অতটুকু ময়লা পর্যন্ত বৃথা নষ্ট হতে দেয় না। চীনদের গা থেকে যে দুর্গন্ধ বেরোয় তার কথাই বলছি। তারা যেন ব্রত নিয়েছে কখনো স্নান করবেন না। প্রত্যেক বাড়িখানি একখানি দোকান। লোকেরা উপরে তলায় বাস করে। রাস্তাগুলো এত সরু যে চলতে গেলেই দুধারে দোকান যেন গায়ে লাগে। 10 পা চলতে না চলতেই মাংসের দোকান দেখতে হবে। এমন দোকানও আছে যেখানে কুকুর বেড়ালের মাংস বিক্রি হয়। অবশ্য খুব গরিবরাই কুকুর বেড়াল খায়। আর্যবর্তন নিবাসিনী হিন্দু মহিলাদের যেমন পর্দা আছে, আমাদের যেমন কেউ কখনো দেখতে পায় না, চীনা মহিলাদেরও তত্র। অবশ্য শ্রমজীবী স্ত্রী লোকেরা লোকের সামনে বেরোয়। এদের মধ্যেও দেখা যায় এক একটি স্ত্রীলোকের পা তোমাদের ছোট খোকার পায়ের চেয়ে ছোট। তার হেঁটে বেড়াচ্ছে ঠিক বলা যায় না, খুঁড়িয়ে খুঁড়িয়ে ধপ ধপ করে চলছে। আমি কতখানি চীনে মন্দির দেখতে গেলাম। ক্যান্টিনে যে সর্বাপেক্ষায় বৃহৎ মন্দিরটি আছে তা প্রথম বৌদ্ধ সম্রাট ও সর্বপ্রথম 500 জন বৌদ্ধ ধর্মাবলম্বী শরণার্থ উৎসর্গকৃত। অবশ্যই স্বয়ং বুদ্ধদেব প্রধানমন্ত্রী তার নিচে। সম্রাট বলেছেন,
আর দুধারে শিষ্যগণের মূর্তি, সব মূর্তি এই কাঠের সুন্দর রূপে খোদিত। বৌদ্ধ মন্দিরের পর খাঁটি চীন মন্দির দেখার জন্য স্বামী বিবেকানন্দ আগ্রহ হয়েছে, কিন্তু যে এলাকায় যে সব মন্দির, সেই এলাকার বিদেশিদের যাওয়া বারণ। কি করা যায়? দোবাসীর কাছে জানা গেল যে সেখানে যাওয়া অসম্ভব। আগ্রহ আরো বেড়ে গেল। স্বামী বিবেকানন্দ চীন মন্দিরে না দেখে ছাড়বেন না। তিনি দুবার দোবাসীকে জিজ্ঞেস করলেন, ধরো কোনো বিদেশি এখানে গিয়ে পড়ল, তাহলে কি হবে? দোবাসী বললেন, তাহলে মন্দিরের লোকজন তার উপর অত্যাচার করবে। স্বামী বিবেকানন্দ মনে মনে ভাবলেন, মঠের সাধুরা যদি জানতে পারে যে আমি হিন্দু সন্ন্যাসী, তাহলে তারা আমার সঙ্গে দুর্ব্যবহার করবে না। দোবাসী সহযাত্রী জার্মানদের স্বামী বিবেকানন্দ একটি মঠে যাওয়ার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন। সহাস্যে বললেন, এসোই না, দেখি তারা আমাদের মেরে ফেলে কিনা। মঠের দিকে সকলে খুব বেশি এগুতে দোবাসী চিৎকার করে উঠলেন, পালান মশাইরা পালান, ওই দেখুন তারা তেড়ে আসছে, আর তারা বেজায় চেটে গেছে। দেখা গেল 2-3 জন লোক লাঠি হাতে ছুটে আসছে। তাদের ভাবগতি ভালো নয়। স্বামী বিবেকানন্দ আর দোবাসী ছাড়া আর সকলে পালিয়ে গেলেন। দোবাসী যখন পালানোর জন্য পা বাড়ালেন, স্বামী বিবেকানন্দ তখন তার হাত ধরে হাসতে হাসতে বললেন, বাবু হে, চীনারা নিজেদের ভাষায় ভারতীয় যোগীকে কি বলে তা না শিখিয়ে দিয়ে পালানো যাবে না। দোবাসীর কাছে স্বামী বিবেকানন্দ শব্দটি শিখে নিলেন। দোবাসী দূরে পালিয়ে গেলেন। তারপর স্বামী বিবেকানন্দ গলা চড়িয়ে মঠের লোকজনকে বলতে গেলেন যে তিনি ভারতীয় যোগী। মন্ত্রের মতো কাজ হলো। মঠের লোকজন শ্রদ্ধাভাবে স্বামী বিবেকানন্দের পায়ের কাছে আসলো। তারপর উঠে হাত জোড় করে খুব নম্রভাবে কয়েকটি শব্দ উচ্চারণ করল। কবচ ছাড়া আর কোনো শব্দ স্বামী বিবেকানন্দ বুঝতে পারলেন না। দূরে দাঁড়িয়ে দোবাসী কাণ্ড দেখে হতভম্ব হয়ে রইলেন। এমন কাণ্ড তিনি জীবনে কখনো দেখেননি। স্বামী বিবেকানন্দ চিৎকার করে দোবাসীকে জিজ্ঞেস করলেন, লোকগুলো কি চায়? দোবাসী উত্তর দিলেন, মশাই, এরা ভূত প্রেত থেকে এবং অপবিত্র প্রবাহ থেকে বাঁচার জন্য রক্ষা কবচ চাইছে। এরা আপনার আশ্রয়ে ভিক্ষা করছে। স্বামী বিবেকানন্দ সিদ্ধাই পছন্দ করেন না। কি করবেন তিনি? একটা বুদ্ধি ঠাউরলেন। পকেট থেকে এক খণ্ড কাগজ নিয়ে টুকরো করলেন। প্রত্যেক টুকরোতে ওম সংস্কৃতি অক্ষরে লিখলেন। সব কাগজের টুকরো ওদের দিলেন। ওরা খুশি, কৃতজ্ঞ চিত্রে ওরা কাগজের টুকরো মাথায় ঠেকলো। ওরা স্বামী বিবেকানন্দকে মঠের ভিতরে নিয়ে গেল। মঠের অত্যন্ত গোপন জায়গায় ওরা স্বামী বিবেকানন্দেরকে দেখলো কিছু পুরনো সংস্কৃতি ভাষায় রচিত এবং প্রাচীন বাংলা অক্ষরে লিখিত পুঁথি। 1993 খ্রিস্টাব্দের অগাস্টের শেষের দিকে স্বামী বিবেকানন্দ দিন কয়েক অধ্যাপক J.H. রাইটের এনিক্লুয়ালাম গ্রামের বাড়িতে থাকছেন। সেখানে একদিন কয়েকজন ইংরেজ তার সঙ্গে দেখা করতে এলেন। স্বামী বিবেকানন্দ জাগতে ইংরেজদের অত্যাচারের কথা তুললেন। মানুষের প্রতি ভালোবাসার কথা কেবল তাদের মুখে, অন্তরে পাপ, সর্বপ্রকার হিংসা ছাড়া আর কিছুই নেই। তারা মুখে বলে, ভাই আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সঙ্গে সঙ্গে গলায় ছুরি চালায়। তাদের হাত রক্তে রাঙা। স্বামী বিবেকানন্দ সমস্ত গলায় স্বর গম্ভীর হয়ে এলো। তিনি আরো ধীরে ধীরে বলতে লাগলেন, কিন্তু ঈশ্বরের বিচার একদিন তোদের উপরেও নেমে আসবে।
প্রভু বলেছিলেন, প্রতিশোধ নেব আমি, প্রতিফল দেব। মহাধ্বংস আসছে। এই পৃথিবীতে তোমাদের খ্রিস্টানেরা সংখ্যায় কত? সমগ্র পৃথিবীর লোক সংখ্যা 1/3ও নয়। চেয়ে দেখো লক্ষ লক্ষ চীনীদের দিকে। ঈশ্বরের হাতিয়ার হিসাবে তারাই নেবে এর প্রতিশোধ। তারাই তোমাদের উপর আক্রমণ চালাবে। আর একবার চলবে হুন অভিযান। তারপর স্বামী বিবেকানন্দ একটু মুচকি হেসে বললেন, তারা সমগ্র ইউরোপকে ভাসিয়ে দিয়ে যাবে, কোনো কিছুরই অস্তিত্ব রাখবে না। নারী, পুরুষ, শিশু সব ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে নেমে আসবে আবার এক অন্ধকার যুগ। এই কথা বলার সময় স্বামী বিবেকানন্দ গলার স্বর আকর্ষণীয় বিষণ্ণ হয়ে উঠল। তারপর তিনি হঠাৎ বলে উঠলেন, আমি কিছুই অগ্রাহ্য করি না। এই ধ্বংসস্তূপ থেকে পৃথিবী আরো ভালোভাবে গড়ে উঠবে, কিন্তু মহাধ্বংস আসছে। ঈশ্বরের প্রতিশোধ, অভিশাপ নেমে আসতে পারে, আর দেরি নেই। সকলেই প্রশ্ন করলেন, শীঘ্রই কি সেই অভিশাপ নেমে আসবে? স্বামী বিবেকানন্দ উত্তর দিলেন, 1000 বছরের মধ্যে এই ঘটনা ঘটবে। স্বামী বিবেকানন্দের মতে বহু জাতি ভারতে এসেছে, কিন্তু ইংরেজের চেয়ে খারাপ আর কোনো জাতি আসেনি। সেদিন স্বামী বিবেকানন্দ শেষকালে বলেছিলেন, ইতিহাস ইংরেজদের কাজের প্রতিশোধ নেবেই। আমাদের গ্রামে গ্রামে, দেশে দেশে যখন মানুষ দুর্ভিক্ষে মরছে, তখন ইংরেজেরা আমাদের গলা পা দিয়ে টিপে ধরেছে। আমাদের দেশের রক্তটুকু তারা নিজেদের তৃপ্তির জন্য পান করে নিয়েছে, আর আমাদের দেশের কোটি কোটি টাকা নিজেদের দেশে চালান দিয়েছে। তাদের উপর ঝাঁপিয়ে পড়ে চীনারাই আজ তার প্রতিশোধ নেবে। আজ যদি চীনারা জেগে ওঠে এবং ইংরেজরা সমুদ্রে ঠেলে ফেলে দেয়, যা তাদের উচিত প্রাপ্য, তাহলে সুবিচারই হবে। মিসেস ব্রিডের মুখে স্বামী বিবেকানন্দ একদা একজন চীনম্যানের গল্প শুনেছিলেন। শুয়োরের মাংস চুরি করে একজন চীনম্যান ধরা পড়েছে, বিচার হচ্ছে। বিচারক বললেন, আমার ধারণা ছিল চীনারা শুয়োরের মাংস খায় না। ভাঙা ভাঙা ইংরেজিতে চীনম্যান বলল, স্যার, আমি তো এখন আমেরিকান, আমি মেলিকান, আমি ব্লাডি খাই, ব্ল্যান্ডি খাই, আমি শুয়োরের মাংস খাই, আমি সব খাই। গল্পটি শুনে স্বামী বিবেকানন্দ খুব খুশি হয়েছিলেন। শোনার পর বহুবার তিনি ফিস ফিস করে বললেন, আমি মেলিকান। 1894 থেকে 95 খ্রিস্টাব্দে জাপান যুদ্ধ করছে চীনের সঙ্গে এবং চীনকে পরাজিত করেছে। 1896 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ কিছুদিন লন্ডনে ছিলেন। দক্ষিণ বেলগ্রিয়ামের একটি বাড়িতে একদিন একজন ভদ্রলোক সেখানে তার সঙ্গে দেখা করতে এলেন। কথায় কথায় তিনি জিজ্ঞেস করলেন, প্রবল রণকৌশলে জাতি না হয়ে কেউ কি কখনো বড় হয়েছে? বিন্দুমাত্র ইতস্ততা না করে স্বামী বিবেকানন্দ বললেন, হ্যাঁ, চীন হয়েছে। অন্যান্য দেশের মধ্যে আমি চীন ও জাপানে ভ্রমণ করেছি। আজ চীন একটা ছত্রভঙ্গ দলের মতো হয়ে দাঁড়িয়েছে, কিন্তু উন্নতির দিনে ওরা যেমন সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা ছিল, আর কোনো জাতির এই পর্যন্ত তেমনও হয়নি। অনেক বিষয় সেগুলোকে আমরা আজকাল আধুনিক বলে থাকি। চীনে শত শত, এমনকি সহস্র বৎসর ধরে সেগুলো প্রচলিত ছিল। দৃষ্টান্ত স্বরূপ প্রতিযোগিতা পরীক্ষা করে দেখুন, চীন এমন ছত্রভঙ্গ হয়ে গেল কেন? স্বামী বিবেকানন্দ জবাব দিলেন, কারণ চীন সামাজিক প্রথা অনুযায়ী মানুষ গড়তে পারল না। আপনাদের একটা চলতি কথা আছে যে, পার্লামেন্টে আইনের জোরে মানুষকে ধার্মিক করতে পারা যায় না। আপনাদের আগেই চীনেরা ও কথা থেকে শিখেছিল। ওর কারণেই রাজনীতির চেয়ে ধর্মের আবশ্যকতা গভীরতর হয়, কারণ ধর্ম ব্যবহারিক জীবনের মূল তত্ত্ব নিয়ে আলোচনা করে। 1898 খ্রিস্টাব্দে ব্রিটেন, ফ্রান্স, জাপান অধিকার করে নিয়েছে চীনের কয়েকটি বন্দর। স্বামী বিবেকানন্দের মতে চীনেরা হচ্ছে সভ্যতা
অর্থাৎ ভোগ বিলাসের সুখ সুখ স্বাচ্ছন্দ্যতার অধিগুরু। আদিকাল হতে চীন টেবিলে খায়, চেয়ারে বসে যন্ত্রতন্ত্র কত খাওয়ার জন্য, এবং কাটা পোশাক, নানা রকম ইজার নানা রকম ইজার জামা, টুপি, টাপা পরে। পিতৃপুরুষের পূজা চীনের ধর্মের মূল ভিত্তি। স্বামী বিবেকানন্দ লিখেছেন, চীনে মেয়ে মর্দে সর্বদা আপাদমস্তক ঢাকা। চীনের কুনফুদের চেলা, বুদ্ধের চেলা, পরনীতি দুরন্ত। খারাপ কথা হলো চাল চলন তৎক্ষণাৎ সাজা। খ্রিস্টান পাদ্রী গিয়ে চীনে ভাষায় বাইবেল ছাপিয়ে ফেলে। এখন বাইবেল পুরাণ হচ্ছে বিদুর পুরাণ, 14 পুরুষ। সে দেবতা মানুষের অদ্ভুত কেলেঙ্কার পরে চীনে তো বটে অস্থির। বললেন, এই বই কিছুতে এ দেশে চালানো হবে না, এ তো অত অশ্লীল কেতাব। তার উপর পাদ্রিনী বুক খোলা সন্ধ্যা পোশাক পরে পর্দার বার হয়ে চীনদের নিয়ন্ত্রণের আহ্বান করলেন। চীনে মোটামুটি বুদ্ধি বললে সর্বনাশ। এই খারাপ বই পড়িয়ে আর এই মাগিদের আদর গা দেখিয়ে আমাদের ছোড়া বইয়ের দিতে এত ধর্ম এসেছে। এই সঙ্গে চীনের খ্রিস্টান উপর মহাক্রোশ। নতুবা চীনে কোনো ধর্মের উপর আঘাত করে না। শুনেছে যে পাদ্রীরা এখন অশ্লীল অংশ ত্যাগ করে বাইবেল ছাপিয়েছে, কিন্তু চীনে তাতেও আরো সন্দেহমান। স্বামী বিবেকানন্দের মুখে সৃষ্টার খ্রিস্টান একদিন শুনেছেন রাশিয়ায় অথবা চীনে অতঃপর বিরাট অভ্যুত্থানের ফলে নবযুগের সূত্রপাত হবে। ঠিক কোনো দেশে বিরাট অভ্যুত্থান হবে স্পষ্ট বলতে পারছি না, কিন্তু তা রাশিয়া অথবা চীনেই হবে। চীন দেশের অভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত খারাপ। পশ্চাতের শক্তিমান দেশগুলো চীনকে ভাগাভাগি করে শোষণ করে নিচ্ছে। জাপানও তাদের দলে ভিড়েছে। এ বিষয়ে শিষ্য মহাত্ম বঙ্গোপাধ্যায় একদিন জিজ্ঞেস করলেন, এত পুরনো সভ্য একটা দেশ এবার কি শেষ হয়ে যাবে? স্বামী বিবেকানন্দ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি দেখেছি একটা প্রকাণ্ড হাতির পিঠে একটা বাচ্চা রয়েছে। সেই বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, কিন্তু সেটা সিংহ শাবক। সেই বাচ্চাটা বড় হবে, তখন নতুন চীন তৈরি হবে। চীন সম্পর্কে স্বামী বিবেকানন্দ আরেকটি ভবিষ্যৎবাণী বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশেষত্ব সূত্রে মেরি লুই বার্গ জেনেছেন যে স্বামী বিবেকানন্দ বলেছেন, ইংরেজ যখন ভারত ছেড়ে যাবে, যদি যায়, তখন চীন কর্তৃক ভারত জয়ের মস্ত আশঙ্কা আছে। মঞ্জু বংশের শেষ সম্রাট একজন নাবালক সম্রাট সিংহাসনে বসেছেন। রাজ্য চালিয়েছেন মুরব্বীরা। 1907 খ্রিস্টাব্দে চিয়াং কুই শেখ জাপানে মিলিটারি কলেজে ভর্তি হন। সেখানে তিনি চীনের নির্বাসিত বিপ্লবী শান ইয়াত সেনের শিষ্যত্ব গ্রহণ করেন। 1911 খ্রিস্টাব্দে চীনে বিপ্লব হয়েছে। বিপ্লবের শান ইয়ান সেনের প্রধান সঙ্গী ছিলেন চিয়াং কাই শেক। বিপ্লবের আশা এমন হয়ে উঠল যে মঞ্জু বংশের পক্ষে আর রাজত্ব চালানো অসম্ভব। নাবালক সম্রাটকে অগত্যা সিংহাসন ছেড়ে দিতে হলো। বিপ্লবের পর শান ইয়াত সেন চীনের প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং অল্প দিনের পরে পদত্যাগ করেছেন। ইতিপূর্বে তিনি বিদেশে গিয়ে প্রবাসী চীনদের সহায়তায় জাতীয় দল করেছেন। শান ইয়াত সেনের পত্নীর ঘনিষ্ঠ সহোদরকে চিয়াং কাই শেক 1987 খ্রিস্টাব্দের 1 নভেম্বরে বিবাহ করেছেন।
এই বিয়ের কিছুক্ষণ আগে 1927 খ্রিস্টাব্দে 22 মার্চ শান ইয়াত সেন মারা যান। চীনে শান ইয়াত সেন প্রজাতন্ত্রের জনক। চীনের ইতিহাসে তার নাম অবিস্মরণীয় হয়ে আছে। মাংসুই বংশের পর আর কোনো রাজবংশ চীনে রাজত্ব করেনি। প্রসঙ্গত উল্লেখযোগ্য বিনয় কুমার সরকার লিখেছেন, সমগ্র চীনের কৃতিত্ব আর কোনো বংশেরই সকল নৃপতির পক্ষে সম্ভবপর নাই। চীন বহুবার ভাঙিয়েছে। চীনের ভিতর অসংখ্য ঘরোয়া লড়াই, বিদ্রোহ, দাঙ্গা হাঙ্গামা ঘটিয়েছে। অধিষ্ঠ উত্তর এবং পশ্চিম হইতে বহিঃশত্রুর আশঙ্কা চীনের সর্বদাই ছিল। এই কারণে অনেক সময়ে চীনের কিয়দংশ পরহস্তগত হইয়াছে এবং অবশিষ্ট অংশ ভিন্ন ভিন্ন স্বাধীন রাষ্ট্রের অধীনে রহিয়াছে। ফলাফল অখণ্ড চীনের সাম্রাজ্য ভোগ অধিকাংশ নরপতির কপালে জোটে নাই। কয়েকটি রাজবংশের 2-1 মাত্র যথার্থ রাজচক্রবর্তী ছিলেন। মঞ্জু বংশের রাজত্বের অবসানের বছর 10 বাদে 1921 খ্রিস্টাব্দের কথা। চীনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। মাও সেতুং চীনে কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। 1930 খ্রিস্টাব্দে চিয়াং কাই শেক কুমিনটং পার্টিতে প্রাধান্য লাভ করেছেন। গোড়ার দিকে তিনি কমিউনিস্টদের সঙ্গে সক্রিয় ছিলেন, কিন্তু 1927 খ্রিস্টাব্দে থেকে অন্যরকম। 1948 খ্রিস্টাব্দে চিয়াং কাই শেক চীনের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1928 থেকে 1948 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয়তাবাদী নেতা হিসেবে চিয়াং কাই শেক বিপুল ক্ষমতার অধিকারী ছিলেন। 1931 থেকে 45 খ্রিস্টাব্দে দ্বিতীয় চীন জাপান যুদ্ধ হয়েছে। শেষকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে মিশে গিয়ে দ্বিতীয় চীন জাপান যুদ্ধ। চীন মিত্র শক্তির পক্ষে, জাপান মিত্র শত্রুর বিপক্ষে। মিত্রপক্ষের সহায়তা 1945 খ্রিস্টাব্দে এপ্রিল পর্যন্ত চীন যুদ্ধে সুবিধা করতে পারেনি। 1927 খ্রিস্টাব্দে কমিউনিস্টদের সঙ্গে জাতীয়তাবাদী দলের বিবাদ আরম্ভ হয়। বিবাদ থেকে গৃহযুদ্ধ। দ্বিতীয় চীন জাপান যুদ্ধের সময় দুইজন কিছুকাল গৃহযুদ্ধ বন্ধ রেখে একাত্রে জাপানিদের সঙ্গে লড়াই করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবার চীনের দুই দলে গৃহযুদ্ধে আরম্ভ হয়। কমিউনিস্টদের নেতা মাও সেতুং, জাতীয়তাবাদের নেতা চিয়াং কাই শেক। রাজনৈতিক সম্মেলন হয়েছে। সমগ্র দেশের জনসাধারণের প্রতিনিধিরা সম্মেলনে নতুন চীনের একটি কেন্দ্রীয় গভর্নমেন্ট করেছেন। নতুন গভর্নমেন্টের সভাপতি নির্বাচিত করেছেন মাও সেতুং। 1949 সালের 1 অক্টোবর সেদিন নতুন গভর্নমেন্টের নতুন চীনের জন্মদিন। সেদিন পিকিং থেকে জনসাধারণের কাছে নতুন গভর্নমেন্টের কথা ঘোষিত হয়েছে। 1950 খ্রিস্টাব্দে জানুয়ারিতে সোভিয়েত ইউনিয়নের গ্রেট ব্রিটেন এবং অন্যান্য দেশ চীনের নতুন গভর্নমেন্টকে স্বীকৃতি দিয়েছে। পরাস্ত হয়ে চিয়াং কাই শেক পালিয়ে গিয়েছে তাইওয়ানে। 1950 খ্রিস্টাব্দে এপ্রিলে জাতীয় সরকারের প্রধান হিসেবে চিয়াং কাই শেকের দখলে রইল শুধু তাইওয়ান দ্বীপ ও প্রধান ভূখণ্ডের আদরে অবস্থিত কয়েকটি ছোট ছোট দ্বীপ। রইল শুধু কতগুলো ছোট ছোট দ্বীপ। প্রথম ভূখণ্ডের অদূরে অবস্থিত কয়েকটি ছোট ছোট দ্বীপ আর মূল ভূখণ্ডের স্থায়ী কমিউনিস্ট সরকার। সেখানে আবার বলি, নতুন গভর্নমেন্টের সভাপতি মাও সেতুং। 1949 সালের 1 অক্টোবর থেকে স্বাচ্ছন্দ্যে বলা চলে চীনে নতুন কিংবা বর্তমান যুগ আরম্ভ হয়েছে। জনসংখ্যার হিসেবে চীন বিশ্বের প্রথম এবং আয়তনের হিসাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর দেশ। বিশ্বের চিত্রকলার ইতিহাসে চীনের চিত্রকলা বিপুলভাবে সম্মানিত। হরিণের লোম থেকে বিশেষভাবে প্রস্তুত তুলি চীন দেশে
চিত্র রচনার জন্য খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে উদ্ভাবিত হয়েছে। চীনের চিত্রকলার ইতিহাসের চতুর্থ শতাব্দীর বিশিষ্ট কবি ও চিত্রকর কু খাইচি বিশেষভাবে স্মরণীয়। তাওং বংশের সম্রাটদের রাজত্বকাল 618 থেকে 1906 চীনের চিত্রকলার সুবর্ণ সুযোগ হিসাবে চিহ্নিত হয়েছে। অন্তত 2000 বছর আগে চীনে চিত্রাঙ্কনের বিধিসম্মত পদ্ধতির সূত্রপাত এবং সুপ্রাচীন কাল থেকেই চীনের চিত্রকলার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী অঙ্কন প্রণালীবদ্ধ। চীনের শিল্প ধারা দেখে বিশ্বের গুণী জ্ঞানীরা নিঃসংশয় হয়েছেন যে চীনের শিল্পীদের তীক্ষ্ণ সৌন্দর্যবোধ বিস্ময়জনক। শুধু চিত্রকলার জন্য নয়, আরও বহু বিষয়ে চীন সুপ্রাচীন কাল থেকে তর্কাতীত সাফল্যের প্রমাণ দিয়েছেন। চীন বারবার শিক্ষা দীক্ষার আগ্রহী। শুনেছি শিক্ষার্থীদের সঙ্গে রঙ্গকৌতুক ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কথাটা যদি মিথ্যা না হয়, তাহলে সুপ্রাচীনকাল থেকে চীনের রঙ্গকৌতুক তুচ্ছ নিত্য স্বাভাবিক জিনিসগুলো বলি। চীনে নতুন যুগ আরম্ভ শুরু হওয়ার পর অল্প কিছু আগে চীনীদের সূত্রে চীনের একজন পণ্ডিত মন্তব্য করেছেন, নিজেদের নিয়ে যারা রঙ্গকৌতুক করতে পারবে তারা রঙ্গকৌতুকের সাধনায় নিঃসন্দেহে সিদ্ধি লাভ করেছেন। সুপ্রাচীন কাল থেকে চীনের ভাণ্ডারে রঙ্গকৌতুক জমে রয়েছে। কিছু চীন রঙের নমুনা এবার দাখিল করা যেতে পারে। চীনের রঙের নমুনার পালা। আগে কখনো আয়না দেখিনি এমন দুজন মহিলাকে চীনের রঙের নমুনার পালা আরম্ভ করি। শাশুড়ি এসেছেন মেয়ের বাড়িতে, দুজনের কেউই কখনো আয়না দেখেনি। জামাতা বাজার থেকে ছোট একখানা আয়না কিনে নিয়ে এলো, বউয়ের হাতে দিল। আয়না বউয়ের নিজের মুখ দেখলো, মাকে দেখলো, মাকে দেখলো। আমার স্বামী বাড়িতে আরেকজন বউ নিয়ে এসেছে। মেয়ের হাত থেকে আয়নাখানা নিয়ে শাশুড়ি বললেন, দেখি। আয়না নিজের মুখ শাশুড়ি দেখে বললেন, শুধু কি আরেকজন বউ নিয়ে এসেছে রে, আরেকজন শাশুড়িও নিয়ে এসেছে। তারপর ভুলুমন ভদ্রলোক নিয়ে চীনের রঙ্গ। নিজের ঘোড়ার গাড়িতে করে ভদ্রলোক বাড়ি ফিরে আসছেন। হঠাৎ একজন বন্ধু কথা মনে পড়ল। বন্ধু নতুন বাড়ি করেছে, নতুন বাড়ির ঠিকানা দিয়েছেন, বারবার যেতে বলেছেন, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। বাড়ি ফেরার পথে আজ এই বন্ধুর নতুন বাড়ি যাওয়া যাক। গাড়োয়ানকে সেই কথাই বললেন ভদ্রলোক, কিন্তু কথাটা গাড়োয়ান শুনতেই পেল না। ঘোড়ার গাড়ি এসে অতএব নিজের বাড়ির সামনে থামলো, কিন্তু ভদ্রলোক বললেন যে তিনি বন্ধুর নতুন বাড়িতে এসেছেন। বাড়িতে ঢুকে ভদ্রলোক অবাক হয়ে ভাবলেন, আমার বন্ধু ঠিক আমার বাড়ির মতো বাড়ি করেছেন। তারপর দেওয়ালের একখানা ছবি দেখে ভদ্রলোক বললেন, আমার বাড়ির দেওয়ালের ছবি বন্ধুর বাড়ির দেওয়ালের ছবির মতো। কেন? ঠিক তখনই ঘরে ঢুকলো নিজের ভৃত্য। ভদ্রলোক রাগ করে তাকে বললেন, তুমি এই বাড়িতে এসেছো কেন? তারপর মাতাল নিয়ে চীনের রঙ্গ। বাড়ির কর্তা পার্টি দিয়েছেন, বন্ধু বান্ধবরা এসেছেন, খানাপিনা হচ্ছে, মদ সকলেই টইটুম্বুর। একজন বন্ধু বললেন, যাদের দূরে যেতে হবে তখনই তাদের চলে যাওয়া ভালো। কথাটা তিনি বলেছেন, তিনি ছাড়া সকলেই চলে গেলেন। বাড়ির কর্তার সঙ্গে তিনি মুখোমুখি বসে সামনে
মদ খেতে লাগলেন। খেতে খেতে দুজনেই প্রায় বেসামাল। সেই বন্ধু আবার বললেন, যাদের দূরে যেতে হবে এখনই তাদের চলে যাওয়া ভালো। বাড়ির কর্তা রাগ করে বললেন, কি যা তা বলছো? তুমি আর আমি ছাড়া আর কেউ তো এখানে নেই। আরেক চুমুক মদ খেয়ে বন্ধুটি বললেন, সেই কথাই তো হচ্ছে, আমি তো এখানেই শুয়ে পড়বো। তোমাকে তো হেঁটে নিজের বেডরুমে যেতে হবে। তারপর ডাক্তার বাবুকে নিয়ে চীনের রঙ্গ। ডাক্তার বাবুর হাতে বিস্তর রোগী মরেছে। রোগীদের আত্মীয় স্বজন একজন রাত্রিরে ডাক্তার বাবুকে রেগে বাগে পেয়ে তাড়া করলো। ডাক্তার বাবু আজ আর রেহাই নেই। ডাক্তার বাবু প্রাণপণ ছুটে পালালেন। সামনে একটা ছোট নদী, নদীর ওপারে ডাক্তার বাবুর বাড়ি। ডাক্তার বাবু অন্ধকার নদীতে ঝাঁপ দিলেন। যারা তাড়া করেছে ডাক্তার বাবুর ভাগ্য ভালো, তারা কেউ সাঁতার জানে না। তারা হতভম্ব হয়ে নদীর ধারে দাঁড়িয়ে রইল। ডাক্তার বাবু বলা বাহুল্য সাঁতার জানে। প্রাণেপণে সাঁতরে নদী পার হয়ে ছুটতে ছুটতে নিজের বাড়িতে পড়লেন। চোখে পড়ল ছেলে মন দিয়ে কি একখানা বই পড়ছে। ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, কি পড়ছো? ছেলে বলল, একখানা ডাক্তারি বই পড়ছি। দীর্ঘ শ্বাস ফেলে ডাক্তারবাবু বললেন, ডাক্তারি
করে ডাক্তারবাবুকে বললেন, আপনার চিকিৎসার দোষেই আমার পুত্র মারা গেছে, ক্ষতিপূরণ চাই। কি ক্ষতিপূরণ? ভদ্রলোক বললেন, আপনার পুত্রকে আমি নিয়ে নেব, এখন থেকে আপনার পুত্রই আমার পুত্র হয়ে থাকবে। ভদ্রলোক রাজি কিছুতেই ছাড়লেন না। ডাক্তারবাবুকে রাজি হতে হলো, নিজের পুত্রকে দিয়ে দিলেন। দিন কয়েক বাদে আরেকজন ভদ্রলোক এসে ডাক্তারবাবুকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গেলেন। ভদ্রলোকের কন্যাটি অসুস্থ। ডাক্তারবাবু চিকিৎসা করতে লাগলেন, রোগী মারা গেলেন। ভদ্রলোক রাগ করে ডাক্তারবাবুকে বললেন, আপনার চিকিৎসার দোষেই আমার কন্যা মারা যায়, ক্ষতিপূরণ চাই। কি ক্ষতিপূরণ? ভদ্রলোক বললেন, আপনার কন্যাকে আমি নিয়ে নেব, এখান থেকে আপনার কন্যাটি আমার কন্যায় হয়ে থাকবে। ভদ্রলোক কিছুতেই ছাড়লেন না। ডাক্তারবাবু রাজি হতে হলো, নিজের কন্যাকে দিয়ে দিলেন। দিন কয়েক বাদে আরেকজন ভদ্রলোক এসে উপস্থিত। ভদ্রলোকের স্ত্রী অসুস্থ। ডাক্তারবাবু চিকিৎসা করতে করতে বাড়ি যেতে হবেই। যাওয়ার আগে ডাক্তারবাবু আনন্দমহলে এলেন। কাঁদতে কাঁদতে নিজের স্ত্রীকে বললেন, এই ভদ্রলোক মনে হয় তোমাকে পছন্দ করেছেন, শেষ পর্যন্ত তোমাকে না নিয়েই ছাড়বেন না। তারপর মেয়েদের বয়স কমানো নিয়ে চীনের অঙ্গ। একজন একদিন একটি সুন্দরী গায়িকাকে নিমন্ত্রণ করলেন। কথায় কথায় জিজ্ঞেস করলেন, এখন তোমার বয়স কত? মেয়েটি বলল, 24 বছর। কয়েক বছর বাদে মেয়েটির সঙ্গে সওদাগরের দেখা হয়ে গেল। কথায় কথায় সওদাগর জিজ্ঞেস করলেন, এখন তোমার বয়স কত? মেয়েটি বলল, 21 বছর। কয়েক বছর বাদের আবার দেখা। আবার সওদাগর কথায় কথায় জিজ্ঞেস করলেন, এখন তোমার বয়স কত? মেয়েটি বলল, 18 বছর। সওদাগর হঠাৎ কেঁদেই ফেললেন। মেয়েটি অবাক হয়ে বলল, কি হলো, আপনি কাঁদছেন কেন? সওদাগর বললেন, আমার ব্যবসার মূলধনের কথা মনে পড়ে গেল বলে চোখে জল এসে গেছে। মেয়েটি জিজ্ঞেস করলেন, হঠাৎ আপনার মূলধনের কথা মনে পড়ল কেন? সওদাগর জবাব দিলেন, তোমার বয়সের কথা শুনে। তোমার মূলধন যে অবিকল তোমার বয়সের মতো বছর বছর কমছে। তারপর হার কিপটে নিয়ে চীন রঙ্গ। একজন ধনী একদিন একজন হার কিপটিকে বললেন, আমি তোমাকে ভারী সোনা দেব, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত? আমি তোমাকে পিটিয়ে একেবারে মেরে ফেলবো। একটু ভেবে হারকিপটে বললেন, দয়া করে শর্ত আধি করুন। আমি আপনাকে 500 ভারী সোনা দেব, আর আমাকে পিটিয়ে আধমরা করুন। তারপর গণ্ডমূর্খ নিয়ে চীনের রঙ্গ। একজন গণ্ডমূর্খ তদবিরের জোরে একটা অফিসের বড়বাবু হয়ে বসেছেন। সুবিধের কথা, এখানে তিনি সর্বা। উপরওয়ালা থাকেন অনেক দূরে হেড অফিসে। বড়বাবু লেখাপড়া জানেন না, হিসেবের খাতায় তিনি শুধু ছবি এঁকে থাকেন। অফিসের জন্য লণ্ঠন কেনা হয়েছে, কলম কেনা হয়েছে, দেওয়াল কেনা হয়েছে, চেয়ার কেনা হয়েছে, টেবিল কেনা হয়েছে, আরও কত কি কেনা হয়েছে। বড়বাবু হিসাব খাতায় এঁকে রেখেছেন লণ্ঠন, কলম, দোয়াত, কলম, চেয়ার, টেবিল ইত্যাদি ইত্যাদি। বড়বাবু একদিন অফিসে আসেননি, আর সেদিনেই উপরওয়ালা হেড অফিস থেকে এসে পড়েছেন। বড়বাবুর হিসেবের খাতা দেখে উপরওয়ালা তো অবাক। হিসেবের খাতার পাতায় ছবি কেন?
উপরওয়ালা রাগ করে হিসেবের খাতার প্রত্যেকটি পাতা লাল কালিতে লম্বা লম্বা দাগ দিয়ে কেটে রেখে গেলেন। পরদিন বড়বাবু অফিসে এসে হিসেবের খাতার প্রত্যেক পাতায় লাল কালির লম্বা লম্বা দাগ দেখে বিড়বিড় করে আপন মনে বললেন, আশ্চর্য, উপরওয়ালা এত লাল মোমবাতি কেনার হুকুম দিয়ে গেলেন কেন? তারপরে ধীরস্থির ভদ্রলোক আরো বদমেজাজি ভদ্রলোক হয়ে নিয়ে চীনের রঙ্গ। একজন ধীরস্থির ভদ্রলোকের সঙ্গে একজন বদমেজাজি কাছে তোলা উনুনে চায়ের জল গরম হচ্ছে। ধীরস্থির ভদ্রলোক বললেন, কিছুক্ষণ আগে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি, কিন্তু বলতে সাহস পাচ্ছি না। তোমার যা মেজাজ। বদমেজাজি ভদ্রলোক বলেন, কথাটা বলেই ফেলো না। ধীরস্থির ভদ্রলোক বললেন, ব্যাপারটা কি জানো? কথাটা বললেও তুমি রাগ করবে, না বললেও তুমি রাগ করবে। বদমেজাজি ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, কথাটা বলেই ফেলো না। ধীরস্থির ভদ্রলোক বললেন, কিছুক্ষণ আগে তোমার কোটে উনুনের আগুন লেগেছে। লাফিয়ে উঠলেন বদমেজাজি ভদ্রলোক, সত্যি সত্যি আগুন লেগেছে। তাড়াতাড়ি কোটটা খুলে তিনি দূরে ছুঁড়ে ফেলে দিলেন। হুক্কার দিয়ে বললেন, কথাটা তুমি আগে বলনি কেন? ধীরস্থির ভদ্রলোক শান্তভাবে বললেন, না, স্পষ্ট দেখছি লোকে ভুল বলে না, তুমি সত্যি বলো, সত্যি সত্যি বদমেজাজি। তারপর আর্টিস্ট নিয়ে চীনের রঙ্গ। একজন আর্টিস্টের ধারণা সে মানুষের ছবি আঁকতে তিনি ওস্তাদ, কিন্তু লোকজনের ধারণা অন্যরকম, তার কাছে খদ্দর আসে না। একজন বন্ধু একদিন আর্টিস্টকে পরামর্শ দিল, তুমি এক কাজ করো, তুমি তোমার আর তোমার স্ত্রীর একখানা ছবি এঁকে ঘরের সামনে টাঙিয়ে রাখো, ভালো বিজ্ঞাপন হবে, সেই ছবি দেখে অনেক খদ্দর এসে যেতে পারে। কথাটা আর্টিস্টের পছন্দ হলো। দিন কয়েক খুঁটে খুঁটে নিজের আর তার স্ত্রীর একখানা ছবি এঁকে ঘরের সামনে টাঙিয়ে রাখলেন। হঠাৎ দিন শ্বশুর মশাই এলেন। ঘরের সামনে ছবিখানা দেখে তিনি আর্টিস্টকে জিজ্ঞেস করলেন, কে এই মেয়েটি? কার ছবি এঁকেছো তুমি? আর্টিস্ট অবাক হয়ে বললেন, চিনতে পারছেন না? ও তো আপনার মেয়ের ছবি। নিজের মেয়ের ছবি দিকে খানিকক্ষণ তাকিয়ে শ্বশুর মশাই আস্তে আস্তে বললেন, আমার মেয়ের ছবি? তাহলে তুমি আমার মেয়ের ছবির পাশে একজন অজেনা পুরুষ মানুষের ছবি এঁকে রেখেছো কেন? অনেক হয়েছে, এখন আর দরকার নেই। চীন রঙের নমুনার পালা আপাতত এখানেই সমাপ্ত হয়ে গেল। ঠিক এই মুহূর্তে মনে একটি প্রশ্ন এলো, চীন কি বর্তমানে রঙ্গকৌতুকের চর্চা বর্জন করেছে? দুঃখিত, এ প্রসঙ্গে উত্তর আমার অজানা, কিন্তু আমার আশা করতে ভালো লাগে যে নিজস্ব কৌতুক চর্চার সুদীর্ঘকালের গৌরবময় ঐতিহ্য চীন বর্তমান বর্জন করেনি এবং ভবিষ্যতেও বর্জন করবে না।